আচ্ছা, এই ভিডিওতে আমরা সলভ দেখার চেষ্টা করবো বুটেক্স 2019-20 সালের কেমিস্ট্রি পার্টটা, ঠিক আছে? তো তোমরা যদি 2019-20 সালে বুটেক্সের প্লেলিস্টটা আমার চেক করো, তাহলে তোমরা দেখবে যে অলরেডি ম্যাথের 10টা কোশ্চেনের সলভ দেওয়া আছে, ফিজিক্সের 10টা সলভ দেওয়া আছে, কেমিস্ট্রির জাস্ট একটা দিয়েছিলাম। এখন ইনশাল্লাহ সিরিয়ালি বাকিগুলো দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো। তো বুটেক্সের কোশ্চেনগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে আমাদের ইঞ্জিনিয়ারিং গুচ্ছের প্যাটার্ন আর তোমার বুটেক্সের কোশ্চেনের প্যাটার্ন প্রায় অলমোস্ট কি হবে সেম, কারণ তোমার ইঞ্জিনিয়ারিং গুচ্ছে একটা এমসিকিউতে কত করে 6 করে, ঠিক আছে? আর বুটেক্সের কোশ্চেনগুলো একটা মিডিয়াম রেঞ্জে থাকে, একদম বুয়েটের মতো একটু বিশাল বড় থাকে না, একটু মিডিয়াম রেঞ্জে থাকে। তো বলা যায় যে এগুলা বুটেক্সের কোশ্চেনগুলো মোটামুটি তোমার ইঞ্জিনিয়ারিং গুচ্ছের জন্য খুব ইম্পর্টেন্ট এবং কি কাছাকাছি টাইপের একটা প্যাটার্ন। ওকে, তো আমরা একটু সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা কেমিস্ট্রি একটা সলভ করছিলাম, 11 নাম্বারটা আমরা অলরেডি সলভ দিয়েছিলাম, তুমি চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই দেখবা। আমরা 12 থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে? লেখা আশা করি এখান থেকে বোঝা যাচ্ছে, আমি আবার পড়ার চেষ্টা করতেছি। 12 নাম্বার কোশ্চেন আমাকে বলেছে বিক্রিয়ার হারের উপরে তাপের প্রভাব বা তাপমাত্রার প্রভাব কে সমান সমান এ ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আরটি সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। এই সমীকরণটাকে আমরা বলি আরহেনিয়াসের সমীকরণ। এটা আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 অলরেডি পড়ে আসছি, ঠিক আছে? এখানে কি হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক এবং এ হচ্ছে সক্রিয়ণ শক্তি, ঠিক আছে? তো বললো যে কে এর মান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত। কে আমরা বলি হচ্ছে কি হার ধ্রুবক, কে এর পরিচয়টা কি হার ধ্রুবক, এখানে আমাকে বলেও দিছে। তো তোমাকে কি বের করতে বলছে সক্রিয়ণ শক্তি, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটার নাম আরহেনিয়াসের সমীকরণ। সমীকরণটা হচ্ছে কে সমান সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই কত আর টি। ওকে, তো এই সমীকরণটা থেকে আমরা একটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই সমীকরণ থেকে যখন আমরা একটা সূত্র বানাইছিলাম, সূত্রটা এরকম ছিল লন কে টু ডিভাইডেড বাই কে ওয়ান সমান সমান ই এ ডিভাইডেড বাই আর 1 বাই টি টু মাইনাস টি ওয়ান, সরি 1 বাই টি ওয়ান মাইনাস টি টু, ঠিক আছে? সূত্রটা এরকম ছিল লন কে টু বাই কে ওয়ান সমান সমান ই এ ডিভাইডেড বাই আর 1 বাই টি ওয়ান মাইনাস টি টু। তো আমরা এই সূত্রটাতে এই সমীকরণ, এখন যেহেতু আমাকে প্রশ্নে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে প্রথমে আমাকে সূত্রটা কিভাবে যায় ওইটা প্রসেসটা দেখাইতে হবে, ঠিক আছে? তুমি যদি ডিরেক্ট ফর্মুলা দিয়ে মান বসাই করে দাও, তাহলে তোমাকে হয়তো ফুল মার্ক নাও দিতে পারে। 10 মার্কের যদি ম্যাথ হয়ে থাকে তোমাকে 6-7 দিবে। তো তুমি প্রথমে এইখান থেকে এই স্টেজটা যাবা কেমনে ওইটা তোমাকে শো করতে হবে, ঠিক আছে? তো এখানে কে আছে, আমরা কি করবো উভয় পাশে লন নিয়ে নিব, ঠিক আছে? উভয় পাশে কি নিয়ে নিলাম লন। তাহলে লন কে সমান সমান কি দাঁড়ায় লন এ প্লাস লন ই মাইনাস ই এ ডিভাইডেড বাই কত আর টি। ওকে, তো লন এটা থাক, কোনো সমস্যা নাই। আমরা জানি যে কি এই পুরো অংশটার মান হয় কত 1, আর এই পাওয়ারটা কি হয়ে যাবে সামনে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে কত মাইনাস ই এ, নিচে আসতেছে কত আর টি, আর এর পাশে আছে কত লন কে 1। আচ্ছা, তো আমি একটু কলম সাইন পেনটা চেঞ্জ করি। এখন আমি কি করলাম, এটা না দাঁড়াইছে লন কে সমান সমান লন এ মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এখন ধরো তাপমাত্রাটা যদি T1 হয়, সক্রিয়ণ শক্তি কিন্তু সবসময় কি থাকে সেম থাকে, আর আর এর মান একটা কনস্ট্যান্ট রাশি, এটাও কখনো চেঞ্জ হবে না। এ হচ্ছে আরহেনিয়াস ধ্রুবক, এটাও কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা, হার ধ্রুবক। তাপমাত্রা চেঞ্জ করলে কি চেঞ্জ হয়ে যাবে, হার ধ্রুবক। তাহলে T1 তাপমাত্রার হার ধ্রুবকটাকে আমরা কি বলতেছি K1। সিমিলারলি যদি তাপমাত্রাটা হয় T2, তখন হার ধ্রুবকটা হয়ে যাবে কি K2, ঠিক আছে? তখন এখানে আসবে ই এ বাই আর T2। ওকে, তো 1 নং সমীকরণ আছে, 2 নং সমীকরণ আছে, ঠিক আছে? তুমি চাইলে 2 নং থেকে 1 নংকে বিয়োগ করতে পারো, অথবা 1 নং থেকে 2 নংকে বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো আমি করলাম কি 2 আর এটা দিলাম 1, 2 থেকে 1 কে বিয়োগ করে দিলাম, ঠিক আছে? 2 থেকে 1 কে বিয়োগ করে দিলাম, তাহলে এখানে কি দাঁড়ায় লন K2 মাইনাস কি দাঁড়াবে লন K1। যখন বিয়োগ করবো লনে কি হবে কাটা, ঠিক আছে? 2 থেকে 1 কে বিয়োগ করতেছি, তাহলে এইটা প্রথমে বসে যাবে মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি টু, এটা বসে যাবে। বিয়োগ করার কারণে 1 কে যখন বিয়োগ করব তখন এখানে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস ই এ ডিভাইডেড বাই আর টি ওয়ান। ওকে, আচ্ছা, লন কে টু মাইনাস লন কে ওয়ান, এটাকে আমরা কি লিখতে পারি লন কে টু ডিভাইডেড বাই কি লেখা যায়, লন কে টু ডিভাইডেড বাই কি লেখা যায় কে ওয়ান। আর এখানে একটা ই এ বাই আর আছে, এখানে একটা ই এ বাই আর আছে। একটা ই এ বাই আর যদি কমন নেই, প্রথমে আমরা পজিটিভ রাশিটাকে লিখবো। পজিটিভ রাশি হচ্ছে কি 1 বাই T1, নেগেটিভ রাশি হচ্ছে 1 বাই T2। ওকে, তাহলে এখান থেকে কি দাঁড়াইতেছে লন K2 বাই K1 সমান সমান ই এ বাই আর 1 বাই T1 মাইনাস T2। দেখো এই ফর্মুলাটা কিন্তু প্রুফ হয়ে গেছে। তো তুমি মাঝখানে এখানে 2-3 লাইন চাইলে স্কিপ করতে পারো, ছোট করার জন্য, তোমার যেহেতু স্পেস ছোট তুমি ছোট করতে পারো, ঠিক আছে? তো আমরা এখন মানগুলা বসাবো। আমাকে প্রশ্ন বলতেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার হার ধ্রুবকের মান আমাকে প্রশ্নে কত বলতেছে 0.237। এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের মানটা আমাকে বলতেছে কত 0.237 ইন্টু কত tan ইনভার্স কত 4, আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হচ্ছে কত 2.64 ইন্টু tan ইনভার্স 4। তা আমাদের সূত্রটা ছিল লন K2 বাই K1। তো এটাকে আমরা বলতেছি 2 নাম্বার, এটাকে আমরা বলতেছি 1 নাম্বার। তাহলে K2 টা হবে কত 2.64 ইন্টু কত tan ইনভার্স 4, আর এটা হচ্ছে কত 0.23 ইন্টু কত tan ইনভার্স 4। ওকে,
আচ্ছা, তো তাহলে tan ইনভার্স 4 যাবে কাটা, আর এখানে ছিল ই এ, নিচে ছিল একটা আর, আর এখানে ছিল কত 1/t1 - 1/t2। t1টা হবে কত 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কি আমরা যদি ইউজ করব কত 273, ঠিক আছে, মাইনাস 1/t2, t2টা কত ইউজ করবো 298, ঠিক আছে, কারণ 273 যদি 25 সাথে যোগ করি কত হবে 298। তাহলে আমরা এখানে মানটা যদি বের করি কত আসে, লন ক্যালকুলেটর দিলাম 2.64, আর নিচে আসতেছে কত 0.23, ঠিক আছে, তাহলে আমাদের একটা 2.44 আসতেছে। এই আর এর মানটা 8.314, এটাকে আমরা কি করবো এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে, তাহলে 8.314 দিলাম, ঠিক আছে। এবার এটাকে রাখলাম, এই পুরো পার্টটা কি করবো নিচে নিয়ে আসবো, এই অংশটা কত 1/273 মাইনাস 1 ভাগের কত 298, ওকে। তাহলে আমাদের এখান থেকে ইএ বা সক্রিয় শক্তির মান আসতেছে 66026.7, ঠিক আছে, এত কি হবে জুল, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা আসতেছে 666, মানে ওরা আনসারটাকে কিলো জুলে নিছে। কিলো জুলে কেমনে নিবা, তুমি এটাকে 1000 দিয়ে কি করে দিবা, ভাগ করে দিবা, ঠিক আছে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে দশমিকটা 3 ঘর আগে চলে আসবে, তখন এটা 66 কিলো জুলের মতো আসতেছে, ঠিক আছে। তাহলে আনসারটা হচ্ছে 66 কিলো জুল কাছাকাছি। আচ্ছা, এটা ছিল আমাদের কয় নাম্বার 12 নাম্বার মানে প্রশ্ন। তারপরে 13 নাম্বার প্রশ্নে আমাকে কি বলেছে, 1.5 গ্রাম লোহার আকরিককে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে এর আয়তন কতটুকু করেছে 200 ml করা হয়েছে। তো এই দ্রবণ থেকে 25 ml-কে নিয়ে টাইট্রেশন করতে 0.2 মোলার ঘনমাত্রার পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হয়। লোহার আকরিকে লোহার শতকরা পরিমাণ কত? তোমাকে বললো 1.5 গ্রামের লোহার একটা আকরিক নিছো, ওই আকরিকটাকে তুমি কি করছো সালফিউরিক অ্যাসিডের মধ্যে ফালাইছো। এইটা ধরো এখানে একটা পাত্রের মধ্যে তুমি কি রাখছো সালফিউরিক অ্যাসিডকে, কাকে সালফিউরিক অ্যাসিডকে, এটার মধ্যে তুমি কি করছো লোহাকে ফালাইছো, কাকে ফালাইছো লোহা, লোহার সংকেত তো আমরা সবাই জানি আয়রন। এখানে কতটুকু লোহাকে ফালাইছো 1.5 গ্রাম, ঠিক আছে। তো ফালানোর পরে এইখানে পাত্রটার আয়তন কতটুকু করাইছে, পাত্রটার আয়তন করাইছে 200 ml, ঠিক আছে। ওরা বলতেছে যে তুমি পাত্রটার আয়তন কতটুকু করাইছে 200 ml, এইখান থেকে তুমি কি করছো 25 ml কে নিয়ে নিছো। তুমি ধরো একটা চামচ আনছো, চামচ দিয়ে কি করছো 25 ml কে তুলে নিয়ে নিছো। কতটুকু তুলছো 25 ml, মানে এই যে দ্রবণটা হইলো এই দ্রবণের কতটুকু তুলছো 25 ml। 25 ml টাকে কি করতেছো টাইট্রেশন করতেছো, ঠিক আছে। টাইট্রেশন করতে কি ইউজ করছো, পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করছো। পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার, 0.02 মোলার আর 22.5 ml, ঠিক আছে। তুমি এই অংশটাকে মানে 25 ml টাকে টাইট্রেট করতে তুমি কাকে ইউজ করছো 0.02 মোলার আর 22.5 মিলিলিটার কি পটাশিয়াম ডাইক্রোমেট, ওকে, খুব ভালো কথা। তো তোমাকে বললো যে আকরিকে লোহার শতকরা পরিমাণ, আকরিকে তুমি যে আকরিকটা নিছিলা ওইটার মধ্যে লোহার কতটুকু আছে। তো তুমি বুঝতেছো যেহেতু তোমাকে শতকরা পরিমাণ বের করতে বলছে, তার মানে তুমি যে লোহাটা নিছো এই 1.5 গ্রাম লোহা এটা কিন্তু আসলে বিশুদ্ধ না, ঠিক আছে। যদি তোমাকে বলে যে বিশুদ্ধতার পরিমাণ বের করতে, তার মানে তোমাকে যে মানটা দেওয়া আছে ওইটা বিশুদ্ধ না, তার মানে তুমি কখনোই এই মানটা ইউজ করতে পারবা না, ঠিক আছে। এটার মধ্যে 1.5 গ্রামের মধ্যে হয়তো 1.4 গ্রাম বা 1.3 গ্রাম এরকম কিছু একটা আসবে বিশুদ্ধ, বুঝছো। 1.5 এর মধ্যে পুরোটা বিশুদ্ধ আসবে না, এর অল্প একটু পরিমাণ কি হয়ে যাবে অবিশুদ্ধ থাকবে, ঠিক আছে। তো তুমি এটাকে কখনোই ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো এখন আমি একটু দেখতেছি আমরা এখানে টাইট্রেশনটা কার কার হয়েছে 25 ml। আচ্ছা, প্রথমে আমরা কি করছি বলতো, এই লোহাটাই কি করছি সালফিউরিক অ্যাসিডের মধ্যে ফালাইছি। তো লোহাকে যদি সালফিউরিক অ্যাসিডের মধ্যে ফালাই কি বিক্রিয়া হয় বলতো, ফেরাস সালফেট তৈরি হবে আর কি তৈরি হবে হাইড্রোজেন, ঠিক আছে। লোহাকে যদি আমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে ফালাই তাহলে কি পাবো ফেরাস সালফেট আর হাইড্রোজেন। এরপর আমি কি করলাম, এই যে দ্রবণটা আছে ফেরাস সালফেটটাকে টাইট্রেশন করলাম কার সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে, ঠিক আছে। তার মানে এখানে যে টাইট্রেশনটা হচ্ছে ফেরাস সালফেটের সাথে কার পটাশিয়াম ডাইক্রোমেটের, কোন মাধ্যমে অ্যাসিডিক মাধ্যমে। তো এখানে তোমাকে বিক্রিয়া শো করতে বললে তুমি বিক্রিয়া শো না করলেও হবে। আমরা এরকম টাইট্রেশনে ম্যাথ করার জন্য একটা ফর্মুলা ইউজ করে থাকি E1V1S1 = E2V2S2। তোমাদের যদি এই টাইপের ম্যাথের সমস্যা থাকে অ্যাডমিশন সিরিজের কেমিস্ট্রি প্লেলিস্টে গিয়ে তোমার টাইট্রেশনের ম্যাথগুলো সলভ করার একদম সহজ একটা টেকনিক দেওয়া আছে সূত্র দিয়ে, তুমি ওটা একটু দেখে নিবা, ঠিক আছে। E1V1S1 = কি E2V2S2। E1 হচ্ছে তুল্য সংখ্যা, প্রথমে আমরা কার তুল্য সংখ্যা লিখবো ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে কত 1। কেমনে, কারণ ফেরাস দেখবা 2+ থেকে কত হয়ে যাবে 3+, তাহলে তার জারণ মানে চেঞ্জ হচ্ছে কত 1, চেঞ্জটাই হচ্ছে তার তুল্য সংখ্যা V1। ফেরাস সালফেটকে আমি কতটুকু নিছি দেখো তো, ফেরাস সালফেটকে আমি নিছি হচ্ছে 25 ml, কতটুকু নিছি 25 ml। আর ফেরাস সালফেটের ঘনমাত্রা আমি জানি না, E2 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে কত 6। এটাও তুমি ওইখানে ভিডিও দেখলে ডিটেলসে জানবা। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত 6, আর এটার আয়তন আছে কত 22.5, কতটুকু আছে 5.5, আর এটার ঘনমাত্রা হচ্ছে কত 0.02, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে S1টা বের করতে পারবা, ঠিক আছে, মানে ফেরাস সালফেটের ঘনমাত্রাটা বের করতে পারবা, ঠিক আছে। ফেরাস সালফেটের ঘনমাত্রা যদি আমরা বের করি 6 × 22.5 × 0.02, ঠিক আছে, ডিভাইডেড বাই কত আসতেছে 25, তাহলে S1টা আসতেছে 0.108, ঠিক আছে। তাহলে আমরা ফেরাস সালফেটের ঘনমাত্রা পাই গেছি, ফেরাস সালফেটের কি পাইছি ঘনমাত্রা। আচ্ছা, তো আমরা এখন কি করব
ধরো আমরা কি করব, ফেরাস সালফেটের ভরটা বের করব, ঠিক আছে। তো ভর কেমনে বের করে, ডাব্লিউ সমান সমান আমরা পড়ছি না এস এম ভি ডিভাইডেড বাই কত 1000, ঠিক আছে, এস এম ভি ডিভাইডেড বাই 1000। আমরা এখানে কি করব, এস এম ভি ডিভাইডেড বাই 1000 যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলাটা ইউজ করব, ওকে। আচ্ছা, তো তাহলে এখন আমাদের এস হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রাটা আমরা মাত্র কত পাইছি 0.108, কত 0.108। এম হচ্ছে কি আণবিক ভর। এখন প্রশ্ন হচ্ছে আণবিক ভর কি আমি ফেরাস সালফেটের ইউজ করব নাকি শুধু আয়রনের ইউজ করব। প্রশ্নে আমাকে কিসের মান চাইছে, প্রশ্নে দেখো আকরিকে লোহার শতকরা পরিমাণ, তোমার কাছে খালি লোহার পরিমাণটা চাইছে। যদি তোমাকে ফেরাস সালফেটের পরিমাণ চাইতো তাহলে তুমি আণবিক ভর ইউজ করার সময় ফেরাস সালফেটেরটা ইউজ করতে, কিন্তু তোমার কাছে এখন কিসের মান চাইছে, শুধুমাত্র লোহার মান, তাই তুমি এখানে আণবিক ভর ইউজ করবে 55.85। আচ্ছা, ভি ভি হচ্ছে আয়তন, আয়তনটা কতটুকু 25 ml, আমরা আয়তন কতটুকু নিছিলাম এই যে 25 ml, ঠিক আছে। আর নিচে আছে কত 1000, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পাই যাব, এই ডাব্লিউ এর মানটা পাই যাব। তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে আনসার, সরি 0.108 ইনটু কত 55.85 গুণ 25 ডিভাইডেড বাই কত আসতেছে 1000। তাহলে আমাদের ডাব্লিউ এর মানটা আসতেছে কত 0.15, ওকে। আচ্ছা, তো এই 0.15 গ্রামটা মানে 0.15 গ্রাম লোহা কত এমএল আছে 25 ml, কিন্তু আমার পাত্রটা কি 25 ml ছিল না 200 ml ছিল, আমরা বানাইছিলাম দ্রবণটা বানাইছিলাম কিন্তু 200 ml, ওইখান থেকে চামচ দিয়ে তুলে নিয়ে গেছি কতটুকু 25 ml। তা আমি দেখতেছি 25 ml এর মধ্যে লোহা আছে কতটুকু 0.15 গ্রাম, একে কত আছে 200তে কত আছে, ব্যাপারটা কি বুঝছো, সোজা ঐকিক নিয়ম। 25 ml আছে এত, একে আছে কত 100, 200তে আছে কত, তাহলে এটার সাথে আমরা 200 গুণ করে 25 কি করে দিব, ভাগ করে দিব। তাহলে আমরা এখান থেকে কতটুকু মানে পুরা পাত্রে কতটুকু লোহা আছে এটা পাই যাইতেছে। তাহলে কতটুকু লোহা আছে 1.2 গ্রাম, ঠিক আছে। তার মানে এই যে 1.5 গ্রাম লোহাকে নিয়েছিলাম তার মধ্যে বিশুদ্ধ আছে কতটুকু 1.2, কারণ এই অংশটুকু কি করছে জারণ বিজারণ অংশ নিছে, ঠিক আছে। তো তোমাকে এখন শতকরা পরিমাণ দেখাইতে বলছে, তাহলে শতকরা কেমনে দেখাবা, লিখবা যে 1.5 গ্রাম লোহার মধ্যে বিশুদ্ধ আছে কতটুকু 1.2 গ্রাম, 1 গ্রাম লোহাতে কতটুকু বিশুদ্ধ, আর 100তে কত, কারণ শতকরা বললে সবসময় আমরা কততে কনভার্ট করবো 100তে। তাহলে 1.2 গেলে উপরে, নিচে আছে 1.5 আর সাইডে হবে কত 100, এখানে গুণ করলে কত পার্সেন্ট আসতেছে আমাদের 80% আসতেছে, কত পার্সেন্ট 80%। তাহলে কতটুকু বিশুদ্ধ 80% বিশুদ্ধ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি, তুমি এত কিছু ক্যালকুলেশন শো না করে যে শর্ট করে ছোট ছোট করে শো করলেই চলবে, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমাদের 13 নাম্বার প্রশ্ন। দেন 14 নাম্বার প্রশ্নে দাব্যতার গুণফলের একটা প্রশ্ন বলা হয়েছে, ফেরিক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে এত, ঠিক আছে। তো তোমাকে বলছে যে ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি নির্ণয় করতে, ঠিক আছে। ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি, ফেরিক হাইড্রোক্সাইডের সংকেতটা কি FeOH3। এটা যদি দ্রবণে যায় কি কি আয়ন তৈরি করে বলতো, ফেরিক আয়ন তৈরি করবে আর হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। হাইড্রোক্সিল আয়ন কয়টা তৈরি করবে, 3টা। এটা দ্রাব্যতা যদি S হয় এটারটাও S হবে এবং এটারটা কত হবে 3S, কত হবে, এটারটা S হইলে এটারটা S এবং এটারটা কত 3S। এখন যদি আমরা কেএসপি বের করি, কেএসপি সূত্রটা কি ছিল বলতো, কেএসপি সংখ্যাটা কি ছিল, দ্রাব্যতার গুণফলের সংখ্যাটা ছিল স্বল্প দ্রবণীয় লবণের মধ্যে আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে কি বলে, দ্রাব্যতার গুণফল। এখানে আয়ন কে কি আছে, Fe3+ আয়ন আছে আর OH- আয়ন আছে। OH- আয়ন কি একটা আছে না 3টা আছে, OH- আয়ন আছে 3টা। 3টাকে যখন আমি পাশাপাশি গুণ করব, মানে 3টা x কে গুণ করলে আমরা কি পাই x³ না, ওরকম 3টা OH কে যদি আমরা গুণ করি কি পাবো OH3। এখানে দেখো এটার ঘনমাত্রা আমরা বা দ্রাব্যতা দেখতেছি কত S, আর এটা দ্রাব্যতা আমরা দেখতেছি 3S, তার উপর আছে কত কিউব। তো কিউব করলে কত হয়ে যাবে, এখানে চলে আসবে 27, এখানে হয়ে যাবে S³ আর S গুণ করে দিলে কত হবে S⁴, ঠিক আছে। তাহলে আমাদের KSP কত দাঁড়াইতেছে 27 S⁴। এখন প্রশ্ন হলো S এর মানটা কোথায়, ঠিক আছে। প্রশ্নে আমাকে কিসের মান দেওয়া আছে দেখো তো, প্রশ্নে আমাকে দেওয়া আছে কই, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে কত 6.6 × 10⁻⁴ গ্রাম পার লিটার, ঠিক আছে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে কত দেওয়া আছে 6.6 × 10⁻⁴, কত 4, এটা কি দেওয়া আছে গ্রাম পার লিটার। এখন দেখো আমাদের কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা দেখতেছি কতটুকু 3S, তাহলে আমি কি 3S সমান 6.6 × 10⁻⁴ গ্রাম পার লিটার বলতে পারি নাকি পারি না, অবশ্যই পারি। আমি তোমাকে আবার একটু বোঝানোর চেষ্টা করি। ওরা আমাকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত বলতেছে 6.6 × 10⁻⁶ গ্রাম পার লিটার, আর আমি দেখতেছি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আছে কতটুকু 3S, ঠিক আছে। তাহলে আমরা 3S সমান এটা লিখতে পারি। এখন ঘনমাত্রাকে কখনো গ্রাম পার লিটারে প্রকাশ করতে দেখছো না, মোল পার লিটারে প্রকাশ করতে দেখছো। ঘনমাত্রাকে সবসময় আমরা কিসে প্রকাশ করি, মোল পার লিটারে। তাহলে এই গ্রাম পার লিটার থেকে আমরা মোল পার লিটারে যাব। গ্রামকে কেমনে মোলে নেয়, আমরা কি করে দিই,
গ্রামকে আণবিক ভরে ভাগ করে দিই, ঠিক আছে না? কারণ n সমান সমান সূত্রটা কি ছিল, W/m। ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, মোল সংখ্যা। তাহলে আমরা কি করবো, 6.6 × 10⁻⁴টাকে প্রথমে 17 দিয়ে ভাগ করে দিব, কারণ হাইড্রোক্সিলের ঘনমাত্রা মানে হাইড্রোক্সিলের আণবিক ভর হচ্ছে কত, 17, অক্সিজেনের 16, হাইড্রোজেনের কত, 17। তাহলে এটা গ্রাম থেকে কিছু চলে গেছে মোল পার লিটারে। ওকে, তাহলে 3s সমান সমান এত মোল পার লিটার, ঠিক আছে? তাহলে কত আসতেছে, 6.6 × 10⁻⁴ ডিভাইডেড বাই কত, 17, ঠিক আছে? এত মোল পার লিটার। তাহলে 3s সমান সমান যদি এটা হয়, তাহলে s সমান সমান কি হবে, 3 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা s এর মান পাইতেছি কত, 1.29 × 10⁻⁵ কত, 5, ঠিক আছে? s এর মান পাই গেছি। s এর মানটা আমরা এখানে বসে দিলে আমাদের কি আসবে, বের হয়ে যাবে 27 ইন্টু আনসার টু দি পাওয়ার কত দিব, 4, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আসতেছে কত, 7.57 ইন্টু কত, 10⁻19, 7.57 ইন্টু 10⁻19। ওকে, এটাই আমাদের আনসার। আচ্ছা, আমরা লাস্টের প্রশ্ন আজকের দিনের জন্য 15 নাম্বার এমসিকিউতে কি বলতেছে, মানে প্রশ্নে কি বলতেছে, 4.05 মানের পিএইচ এর একটা বাফার দ্রবণ তৈরি করতে 500 ml পানিতে 1.2 গ্রাম CH3COOH যোগ করা হলে এর সাথে কত গ্রাম CH3COON যোগ করার প্রয়োজন পড়বে। ওকে, তো বাফার আমরা জানি দুই রকম। কয় রকম বাফার আছে, দুই রকম। একটা হচ্ছে ক্ষারীয় বাফার, একটা হচ্ছে অম্লীয় বাফার। অম্লীয় বাফার তৈরি করার সময় আমার একটা কি নেওয়া লাগবে, দুর্বল অ্যাসিড, আর একটা কি নেওয়া লাগবে, লবণ। ওই লবণটা কই থেকে আসবে, ওই লবণটা আসবে হচ্ছে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ। তো দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণটাকে আমরা বলতেছি CH3COON, ঠিক আছে? তো এটার পিএইচ কেমনে বের করে, পিএইচ বের করার যে সূত্রটা ছিল এটার নাম ছিল হেন্ডারসন-হেসেলবার্গের ইকুয়েশন। পিএইচ সমান সমান pKa প্লাস লগ লবণ ডিভাইডেড বাই কি, অম্ল, ঠিক আছে? পিএইচ সমান সমান কি ছিল, pKa প্লাস লগ লবণ ডিভাইডেড বাই অম্ল। তো প্রশ্নে আমাকে কি দেওয়া আছে দেখো তো, পিএইচ এর মানটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে কত, 4.05। আচ্ছা, pK এর মানটা দেওয়া নেই, কিন্তু k এর মানটা দিয়ে দিয়েছে। k এর মান তো আমরা যদি জানি, তাহলে আমরা pK কেমনে বের করব, মাইনাস লগ অফ কি, k প্লাস লগ লবণ। লবণের পরিমাণটা কি আমি জানি না, লবণের পরিমাণটা আমি জানি না। এখন আমাকে লবণের পরিমাণটা বের করতে হবে, ঠিক আছে? তো প্রশ্নে আমাকে কি বের করতে বলছে একটু দেখো, CH3COON যোগ 1.2 গ্রাম CH3COOH এর সাথে কত গ্রাম কি যোগ করা লাগবে, CH3COON। তার মানে অ্যাসিডের পরিমাণটা দেওয়া আছে কতটুকু, 1.2 গ্রাম। তাহলে অম্লের জায়গায় আমরা কি ইউজ করতে পারবো, 1.2। এখন প্রশ্ন জিজ্ঞেস করতেছে অ্যাসিডের মানটা কত। আচ্ছা, এখন এখানে আমি কি ইউজ করবো বলতো, এখানে লবণের কি ইউজ করা লাগবে, লবণের ঘনমাত্রা ইউজ করা লাগবে। কি ইউজ করা লাগবে, লবণের ঘনমাত্রা। ওকে, আচ্ছা, তো ঘনমাত্রা সমান সমান আমরা কি জানি, ঘনমাত্রা S সমান সমান আমরা জানি যে n ডিভাইডেড বাই কি, v। S সমান সমান কি ছিল, n/v। মানে ঘনমাত্রার সূত্রটা হচ্ছে কি, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। এখন উপরের আয়তন আর নিচের আয়তন কি সমান, তাহলে আয়তন আয়তন কি যাবে কাটা, তাহলে অবশিষ্ট থাকতেছে কত, মোল সংখ্যা। এখন মোল সংখ্যা কেমনে বের করে, মোল সংখ্যা বের করার ফর্মুলাটা একটু আগে লিখছি, W ডিভাইডেড বাই কি, m। মানে ভরকে কি করা লাগবে, আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন আমাকে অম্লের পরিমাণ দেওয়া আছে কতটুকু, 1.2 গ্রাম। আর অম্লের আণবিক ভর, অম্লটা কে CH3COOH না, এটার আণবিক ভর যদি বের করো, কার্বনের কত আসে 12, এই কার্বনের কত আসবে 12, 12 12 কত 24। এখানে হাইড্রোজেন আছে 3টা, একটা 4টা, তাহলে 24 আর 4 কত, 28, 28 আর এখানে আছে 16, এখানে আছে 16, ঠিক আছে? 32, ঠিক আছে? 32 আর 28 যোগ করলে কত আসে, 60, ঠিক আছে? তাহলে অম্লের মোল সংখ্যাটা কত দাঁড়াইতেছে, অম্লের মোল সংখ্যা দাঁড়াইতেছে 1.2 গ্রাম ডিভাইডেড বাই 60 গ্রাম। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে আণবিক ভর। সিমিলারলি এখন লবণের আমার কাছে পরিমাণ চাইছে, মানে লবণের ডাব্লিউটা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে, লবণের আণবিক ভরটা কত হবে যদি আমরা এটা বের করি। কার্বন আছে কত, 12, 12 12 কত 24, হাইড্রোজেন আছে কয়টা, 3টা, তাহলে কত 27, 27। এখানে সোডিয়াম আছে, সোডিয়ামের আছে কত 23, 27 আর 23 যোগ করলে কত আসতেছে 50, 50-এর সাথে যদি আমরা 32 যোগ করি কত আসে 82। তাহলে এখান থেকে আমাদের কি বের করা লাগবে, ডাব্লিউ, মানে ডাব্লিউ বের করলে আমরা কি পাই যাবো, লবণের পরিমাণটা পাই যাবো, ঠিক আছে? তাহলে জাস্ট আমরা এখানে কি করবো, প্রথমে পিকেটা ক্যালকুলেট করবো, মাইনাস লগ অফ কে। কে এর মানটা আমাকে প্রশ্নে প্রোভাইড করছে হচ্ছে কত, 1.8 × 10⁻5, 1.8 × 10⁻5 দিলাম, ঠিক আছে? এটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, 4.05 থেকে এটাকে বিয়োগ করলাম, ঠিক আছে? এটা আসলো, লগটাকে এই পাশ থেকে পাশে নিয়ে আসলে কি লেখা লেখা শিফট লগ। শিফট লগ মানে হচ্ছে অ্যান্টি লগ, দিলাম, আনসার দিলাম, ঠিক আছে? এরপরে এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে কি হবে, 1.2টা কি হয়ে যাবে গুণ, আর 60 কি হয়ে যাবে ভাগ, 82টা এখানে ভাগ আকার আছে, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে গুণ, ঠিক আছে? তাহলে 0.33, তার মানে এসিডটা কতটুকু ইউজ করা লাগবে, 0.33 গ্রাম। ওকে, সরি, লবণটা কতটুকু ইউজ করা লাগবে, 0.33। আমি তোমাকে আবার একটু বোঝানোর চেষ্টা করি, ম্যাথটা খুব ছোট এবং সোজা। তোমাকে
একটা অম্লীয় বাফারের ম্যাথ দেওয়া আছে। অম্লীয় বাফারে কি কি থাকে, একটা দুর্বল অ্যাসিড আর একটা কি থাকবে, লবণ। লবণটা কোথা থেকে আসবে, দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ। তো পিএইচ সমান ছিল পিকে প্লাস লব লবণ বাই অম্ল। এখানে লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অম্লের ঘনমাত্রা। ঘনমাত্রা কেমনে বের করে, মোল সংখ্যা বাই আয়তন। তো লবণের আয়তন আর অম্লের আয়তন তো অবশ্যই কি হবে, সমান হবে, কারণ দুটোটা একই পাত্রে আছে। আয়তন আয়তন যাবে কাটা। তারপর এখানে কি আছে, উপরে একটা মোল সংখ্যা থাকবে, উপরে কার মোল সংখ্যা, লবণের মোল সংখ্যা, নিচে হবে কি অম্লের মোল সংখ্যা। মোল সংখ্যা কেমনে বের করে, ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করো। অম্ল আছে 1.2 গ্রাম, এটার আণবিক ভর হচ্ছে 60, আর লবণের পরিমাণটা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে, এটার আণবিক ভর হচ্ছে 82। তা আমরা এখান থেকে পরে ডাব্লিউটা বের করছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। পরীক্ষার জন্য শুভকামনা রইল, ঠিক আছে। আর ভিডিওতে একটা লাইক দিও। ওকে, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।